সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আমরা এই ভিডিওতে দেখে নিই ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তর। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওর ভাষায় কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবে। দেখো, এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হচ্ছে এবং 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। কয়ের দাগে বলা হচ্ছে মানভূমির দেয়াল চিত্রের প্রতীক বলা হয় পদ্মকে, গিরিফলককে, মুরগাঝাড়কে না সূর্যকে। তো সঠিক উত্তর হবে পদ্মকে বলা হয় মানভূমির দেয়াল চিত্রের প্রতীক। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে আগে বছর শুরু হতো পৌষে, মাঘে, অগ্রহায়ণে না কার্তিকে। তো আগে বছর শুরু হতো অগ্রহায়ণে। গয়ের দাগে নির্জন হাটে রাত্রি নামিল একক, এখানে ড্যাশ দেওয়া আছে। অপশন রয়েছে পাকুর শাকে। নেক্সট হচ্ছে মুক্ত বাতাসে কাকে ডাকে না কাকের পাখায়। তো নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। ভয়ের দাগে নিকট শব্দটির বিশেষ্য হলো নিকট, কাছে, দূরে না নৈকট্য। তো নিকট এই শব্দটির বিশেষ্য পদ হচ্ছে নৈকট্য। উঙর দাগে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেগুলিকে বলে ধাতু বিভক্তি, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি না পদ। তো শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেগুলিকে বলা হয় শব্দ বিভক্তি। উদার শব্দটির বিশেষণ হলো উদার, ঔদার্য, ঔদরিক না বোকা। তো উদার শব্দটির বিশেষণ হচ্ছে ঔদরিক। ছয়ের দাগে হাট কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, অমরনাথ, দেবীনাথ। তো হাট কবিতার রচয়িতা হচ্ছেন কে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। বর্গীয় দাগে জল দেওয়া হলো রেখাঙ্কিত পদটি সমাপিকা, অসমাপিকা, সকর্মক না অকর্মক। সঠিক উত্তর হবে এখানে সকর্মক। পরের প্রশ্ন দেখো, ঝয়ের দাগে ব্রতের মধ্য দিয়ে মনে পড়ে যায় দূরের মানুষের কথা, আপনজনের কথা, বন্ধু বান্ধবের কথা, গ্রামের মানুষের কথা। সঠিক উত্তর হচ্ছে আপনজনের কথা মনে পড়ে যায়। এরপর হচ্ছে অনুসর্গের জন্য একটি নাম অনুসর্গের অন্য একটি নাম উপসর্গ, প্রত্যয়, পরসর্গ না ধাতু। তো অনুসর্গের অন্য একটি নাম হচ্ছে পরসর্গ। ওকে, তোমাদের কিন্তু এখানে কয়েকটি এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকছে, এগুলো তোমরা কিন্তু দেখে রাখবে। প্রায়ের দাগে ঘড়ির দিকে তাকিয়ে বসে আছি কখন ছুটির ঘন্টা পড়বে। বাক্যে ব্যবহৃত অনুসর্গটি হলো ঘড়ির দিকে বসে না তাকিয়ে। তো এই বাক্যের মধ্যে অনুসর্গ কোনটা সেটা লিখতে হবে। অনুসর্গটি হচ্ছে দিকে। ঠিক আছে, এই দিকে হচ্ছে একটি অনুসর্গ। প্রায়ের দাগে উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে, শব্দের পরে, অনুসর্গের সঙ্গে না শব্দের মাঝে। উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে কোন কোন উৎসবকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি আঁকা হয়। উত্তর লিখবে আশ্বিনের দুর্গাপুজো, কার্তিকের অমাবস্যা বা দীপাবলি। এই 2 উৎসব কালকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি আঁকা হয়। কয়ের দাগে পিঁপড়ের চলাচলের ভঙ্গিটি কেমন। তো পিঁপড়ের চলাচলের ভঙ্গিটি ব্যস্ত, মধুর চলা। গয়ের দাগে ফাঁকি রচনায় কোন নদীর নাম আছে। উত্তর লিখবে কাঠজড়ি এই নদীর নাম আছে। ঘয়ের দাগে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয় কোন ফুলকে। উত্তর হচ্ছে পদ্ম ফুলকে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, উঙর দাগে হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন। উত্তর হচ্ছে বিকেলবেলায় হাটে কেনাবেচা করে সকলে ঘরে ফিরে যায়, তাই সন্ধ্যায় হাটে সন্ধ্যা প্রদীপ দেওয়ার মতো কেউ থাকে না। ছয়ের দাগে কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে। উত্তর লিখবে পিঁপড়ের ব্যস্ত মধুর চলা দেখে কবির কেমন যেন চেনা লাগে। ঠিক আছে, এটা মনে হয়েছে। ছয়ের দাগে হিজিবিজ বীজকে। উত্তর হচ্ছে হিজিবিজ বীজ একটা জন্তু, সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত তা বোঝা মুশকিল। এরপর হচ্ছে কাকেশ্বর কুচকুচের ঠিকানা লেখো। উত্তর লিখবে 41 নম্বর গেছো বাজার কাগিয়েপট্টি। নেক্সট হচ্ছে বুড়ো কাকে কাকে সম্বোধন করে কাঁদছিল। উত্তর হচ্ছে বুড়ো মা, পিসি ও শিবুদাকে সম্বোধন করে কাঁদছিল। এরপর দেখো, ইংরেজ দাগে হিজিবিজ বীজ দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল। তো হিজিবিজ বীজ দ্বিতীয়বার শ্বশুরের নাম বলেছিল বিস্কুট। টয়ের দাগে 2টি বিদেশি অনুসর্গের উদাহরণ দাও। উত্তর হচ্ছে 2টি বিদেশি অনুসর্গের উদাহরণ হলো বাদে ও বাবদ। ছয়ের দাগে সমাচারিত শব্দ দুটির অর্থ লেখো। কপাল আর হচ্ছে কপল, এই দুটোর অর্থ লিখতে হবে। ঠিক আছে, কপাল মানে হচ্ছে ললাট, ঠিক আছে, আর কপল মানে হচ্ছে গণ্ডদেশ। এরপর ডয়ের দাগে পদান্তর করো ঈশ্বর আর আত্মিক। তো ঈশ্বর এটার পদান্তর করলে হবে ঐশ্বরিক, আর আত্মিক এটার পদান্তর করলে হবে আত্মা। ঢয়ের দাগে অর্থ লিখতে বলা হচ্ছে ধনী, আর ধয়েব দ্বন্দ্বনয় হচ্ছে ধনী। ঠিক আছে, তো কি হবে, ধনী মানে হচ্ছে সুন্দরী, আর ধয়েব দ্বন্দ্বনয় রসিকা ধনী, এ মানে হচ্ছে শব্দ। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5-6টি বাক্যে লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 × 9 নম্বর। কয়ের দাগে হাট কবিতায় গ্রাম্য হাটে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো।
এখন উত্তর লিখছে হাটে দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10-12টি গ্রামের মধ্যে একটি হাট রয়েছে, সেখানে সন্ধ্যায় কেউ প্রদীপও জ্বালে না, সকালে কেউ ঝাঁট দিয়ে পরিষ্কার করে না। সারাদিনের কেনাবেচা শেষ করে বিকেলে সব ব্যাপারীরা ঘরে ফিরে যায়। ক্লান্ত কাকের ডানা, নদীর হাওয়া, বাগানের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ অন্ধকার রাতের নীরবতাকে আরও প্রকট করে তোলে। অথচ এই হাটটি দিনের বেলা সরগরম হয়ে থাকে। কত ক্রেতা ও বিক্রেতা নিত্য হাটে যাতায়াত করে, তার হিসাব নেই। অথবা দিয়ে বলা হচ্ছে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য কি ধরতে গিয়েছিল। উত্তর লিখবে বাঘছানাটি যে বনে থাকতো সেখানে শিকারের উপযুক্ত হরিণ, ভেড়া কিছুই ছিল না। বাঘটি ছিল পাখিতে ভরা, তাই সে বাধ্য হয়ে পাখি ধরতে যেত, কিন্তু ক্ষুদে বাঘছানার পক্ষে সেটাও পেরে ওঠা অসম্ভব হতো। মুহূর্তে পাখিরা তার নাগালের বাইরে চলে যেত। আবার কাঁকড়া শক্তিশালী এবং ধারালো দাঁড়া থাকে, সেটা সে না জেনেই বাঘ শাবকটি গিয়েছিল তা শিকার করতে, কিন্তু কাঁকড়ার কামড় খেয়ে বাঘছানাটি কান্না জুড়ে দেয়। এরপর সে কাদায় মেনি মৎস্য ধরতে যায়, অর্থাৎ মাছ ধরতে যায়। তখন তার মা লজ্জা পেয়ে তাকে মনে করিয়ে দেয় যে সে কোনো ভোঁদর নয়, সে একটা বাঘ্র। ঠিক আছে, আরেকটি প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো অথবা দিয়ে। তোমাদের দুটি প্রশ্ন দেওয়া থাকে অথবা দিয়ে, এখানে তোমাদের তিনটি দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করবে। দেখো সাঁওতালি দেয়াল চিত্র কিভাবে তৈরি করা হয়েছে তা লেখো। উত্তর কি লিখবে? সাঁওতালি দেওয়াল চিত্রে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, চতুষ্কোণ, ত্রিভুজ সবই থাকে। চতুষ্কোণের ভিতরে চতুষ্কোণ অথবা ত্রিভুজের ভিতরে ত্রিভুজ বসিয়ে সাধারণত নকশা করা হয়। ঘরের চারপাশে ঘিরে থাকা মূল বেদিটিকে কালো রং করে তার সমান্তরালে বিঘাত খানেক চওড়া একটি গেরুয়া রেখা টানা হয়। আবার তার উপরে সমান ছাড় দিয়ে আরেকটি সমান্তরাল কালো রেখা টানা হয়। এর উপরে সাদা, আকাশি, গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজ পাশাপাশি বসিয়ে দেওয়াল ভরিয়ে তোলা হয়। সাধারণত এভাবে মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। এরপর দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন, অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা, ঘটনাটি বর্ণনা করো। উত্তর কি লিখবে? একবার রাঁচির রাস্তায় সাইকেলের টায়ার ফেঁসে যাওয়ায় লেখক খুব বিপদে পড়েন। তখন তিনি ফেরার সময় গাড়ির অপেক্ষায় রইলেন, কিন্তু কোনো গাড়ির দেখা পেলেন না। এমন সময় একটা লরি এলেও সে লেখকের টর্চের সংকেতকে উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যায়। এই ঘটনা প্রসঙ্গে লেখক উদ্ধৃতিটির অবতারণা করেছেন। অথবা আমার কাছে এ এক অলৌকিক ব্যাপার, লেখক এর কাছে কোন বিষয়টি অলৌকিক ব্যাপার? পায়রারা কেন আঁধির মধ্যে উড়েও অন্ধ হয় না? উত্তর হচ্ছে লেখকের কাছে অলৌকিক ব্যাপার হলো মা পায়রা জানে কেমন করে ঠিক জায়গায় ঠোকর দিতে হবে যাতে করে ডিমের খোলাটি ভেঙে যাবে, অথচ বাচ্চার কিছু মাত্র ক্ষতি হবে না। এবার দেখো পায়রার চোখের সামনে একটি ছোট্ট পাতলা ফিনফিনে পর্দা থাকে। এই পর্দায় তাদের চোখকে ঝড়ের সময় রক্ষা করে। নেক্সট কোয়ার দেখো, হজ বরল এ বর্ণিত বুড়ো বয়স বাড়ান বা কমান কিভাবে? তো হজ বরল এ বর্ণিত বুড়ো 40 বছর হলেই বয়স ঘুরিয়ে দেন। 41-42 না গিয়ে তখন 39, 38, 37 করে কমতে থাকে। আবার 10 বছর নামলে সেখান থেকে পুনরায় বয়স বাড়তে থাকে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু বুড়ো কী করে বয়স বাড়ান এবং কমান। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে লেগে যা নারদ একথা কে বলেছে, এরপর যে ঘটনা ঘটেছে তা লেখো। তো এই কথা বলেছে কাক। ঠিক আছে, এরপর মুহূর্তের মধ্যে উধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপাতে থাকে, আর বুধো ছটপট করে টাকা হাত বোলাতে থাকে। উধো কান্না শুরু করে, ওরে ভাই উধোরে, তুমি এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে লাগলো, ওরে হায় হায়, আমাদের বুধোর কি হলো রে? তারপর দুজনে উঠে খানিক গলা জড়িয়ে ধরে কোলাকুলি করে দিব্যি খোঁজ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়লো। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। আরেকটা প্রশ্ন দেখো, হজ বরল এ বর্ণিত উধো বুড়োর শরীরের বর্ণনা দাও। উত্তর লিখবে হজ বরল এ বর্ণিত উধো বুড়ো লম্বায় 1.5 ফুট, তার পা পর্যন্ত লম্বা সবুজ দাড়ি, মাথা জুড়ে টাক এবং টাকের উপর খুঁড়ি দিয়ে কী সব যেন আঁকা। তার হাতে সবসময় একটি হুঁকো থাকে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর দেখে কম বেশি 100 শব্দে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করা। প্রশ্নের মান 4 নম্বর। এখানে রয়েছে কয়েক দেখে স্বামী বিবেকানন্দ, তারপর ঋতুরাজ বসন্ত আর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে তোমরা কি লিখবে? 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের দেওয়ার নাম ছিল বীরেশ্বর, আর সবাই ডাকত বিলে নামে। বাল্যকালে বিলে ছিল দুরন্ত ও সাহসী, সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণ দেবের তিরোধানের পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন এবং 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। তার বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এখনও। 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। এরপর হচ্ছে ঋতুরাজ বসন্ত সম্পর্কে দেখো কি লিখবে? বসন্তকালের সৌন্দর্য এবং শোভা আমাদের মনকে হরণ করে। ঋতুদের রাজা বসন্ত, তাই এই কালকে বলা হয় ঋতুরাজ। বাংলার ঋতুচক্রের সবচেয়ে শেষ ঋতু হলো বসন্ত। ফাল্গুন চৈত্র এই 2 মাস নিয়ে বসন্তকাল হয়। বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া, প্রাকৃতিক দৃশ্য সকলের প্রাণে আনে আনন্দের শিহরণ। পাতা ঝরা গাছগুলিতে নতুন পাতা জন্মায়, আম গাছ মুকুলে ভরে যায়। বসন্তের বাতাস দক্ষিণ দিক থেকে বইতে থাকে, এই বাতাস মন উদাস করে দেয়। ঠিক আছে, তো এইভাবে সংক্ষেপে আমরা লিখলাম বসন্তকাল সম্পর্কে। এরপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে দেখো কি লিখবে? 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মা ছিলেন অসামান্য ব্যক্তিত্বময়ী নারী ভগবতী দেবী ও পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রের প্রথম শিক্ষা জীবন শুরু হয় গ্রামের পাঠশালায়। 9 বছর বয়সে ভর্তি হন কলকাতার সংস্কৃত কলেজে। মাত্র 12 বছর বয়সে সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, বেদান্ত, স্মৃতি, অলঙ্কার ইত্যাদি নানা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। মাত্র 21 বছর বয়সে পাঠ্য জীবন শেষ করে ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত বিভাগে অধ্যাপনার মধ্য দিয়ে বিদ্যাসাগর তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে আপন কর্মদক্ষতায় উক্ত কলেজে অধ্যক্ষ পদ গ্রহণ করেছিলেন। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের কাজে শ্রেষ্ঠ কীর্তি হল বিধবা বিবাহ প্রচলন। তিনি হলেন বাংলা গদ্যের জনক। তার শ্রেষ্ঠ রচনা শকুন্তলা ও সীতার বনবাস। অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেতাল পঞ্চবিংশতি ও ভ্রান্তবিলাস। শিশুদের জন্য তিনি লিখেছেন অনেক গ্রন্থ, যেমন হচ্ছে বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা ইত্যাদি। 1892 খ্রিস্টাব্দে 29 জুলাই তিনি চিরবিদায় নেন, অর্থাৎ মারা যান। ওকে, এভাবে আমরা এই যে দেখো রচনাগুলিকে লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের বাংলা বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপার, সে সঙ্গে সম্পূর্ণ উত্তর সহ কিন্তু সাজেশন আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে। ওকে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।